আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। সাধারণ মানুষের সাধ্যের বাইরে জীবনযাত্রার ব্যয়, দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণে নেই নিত্যপণ্যের বাজার। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সরকার কারো সাথে বন্ধুত্ব রক্ষা করে না, আওয়ামী লীগের মন্তব্য। রেল চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে বিএনপি। এমপি আনার হত্যায় এখনো ডিএনএ টেস্টের আবেদন করেনি ভারতের সিআইডি, ঠিক হয়নি ডরিনের কলকাতা যাওয়ার সময়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে, রাইসির মৃত্যুর পর নতুন নেতৃত্ব এলেও নীতি পরিবর্তনের সম্ভাবনা কম। এবং টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল টাইগাররা। 10 বছরের ক্রিকেট জীবনে এমন ব্যাটিং ব্যর্থতা দেখেননি বললেন তাসকিন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দীর্ঘদিন ধরেই বাজার পরিস্থিতির কোনো উন্নতি নেই। নিত্যপণ্যের দাম বেড়ে চলায় জীবনযাত্রার ব্যয় মেটানো সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ কাঁচা সবজির দাম কেজি প্রতি 7 টাকার বেশি, মরিচের দামও কমেনি। ভারতের পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দেশি পেঁয়াজের দাম 90 থেকে 100 টাকা কেজি। আলু 60 টাকার কমে বিক্রি হচ্ছে না। মাসুর শাকিলের রিপোর্ট। ঈদুল আজহার পর 10 দিন পেরিয়ে গেলেও রাজধানীর বাজারগুলোতে ক্রেতা কম। বাজারে সবজির স্বাভাবিক সরবরাহ থাকলেও দাম বেড়ে চলায় হেরফের নেই। ওই চিচিঙ্গা আছে 60 টাকা, উস্তা আছে 100, করলা 120, ফুলকপি 60, 70, পেঁপে 60, লাউ 80 টাকা, ওই পটল 60 টাকা, টমেটো 140, 160, কাঁচামরিচ হচ্ছে 320। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 300 টাকার বেশি। পেঁয়াজের দামও বাড়ছে, আলুর দাম 60 টাকারও বেশি। পেঁয়াজ ঈদের পরে দাম বাড়ছে, ঈদের 7-8 টাকা কেজিতে বাড়ছে, 90 টাকা বেশি 85 আনছি। আর আলু 60 টাকা, 52 টাকা পাইকারি, 52-53, খুচরা বেশি 60 টাকা। ঈদের পর হওয়ায় মাছের বাজারে ক্রেতাদের ভিড়। ইলিশের যথেষ্ট সরবরাহ থাকলেও প্রতি কেজি ইলিশের দাম 1800 টাকা। 900 গ্রাম মাছ আজকে আনছি 1600 টাকা কেজি। যে আমদামি কম, মানে মাছ নাই নদীতে, খুব কম। আজকে মাছ আনছি ধরেন 80 পিস আনছি, 80 পিস 40 পিস নেন, বেশি 40 পিস আছে, বেচা হয়ে যাবে না। ডিমের দাম 150 টাকা ছাড়িয়েছে। বাজার করতে এসে তালিকায় কাটছাট করা ছাড়া সাধারণ মানুষের উপায় নেই। কাঁচামরিচ কিনতে পারে নাই, দাম অনেক বেশি। কম আর কি নিছে, আধা কেজি নিছে। এই টমেটোর দাম বেশি, ভালোগুলো আর কি, একটু ভালোগুলো চাচ্ছিলাম আর কি, কিনছি মানে অল্প অল্প করে কিনছি। এই যে এটা আর কি। আপাতত গরু খাসির মাংসের প্রতি মানুষের আগ্রহ কম। আম বিক্রি হচ্ছে কেজি প্রতি 130 টাকায়। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে শেখ হাসিনা সরকার কোনো দেশের সাথে বন্ধুত্ব রক্ষা করে না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক কর্মসূচিতে তিনি দাবি করেছেন, যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খুঁজছে তারা আবারও ভুল পথে হাঁটছে। নাজিব বেগ জানাচ্ছেন। নিয়মিত সাইকেল চালানো শরীরের পাশাপাশি পরিবেশগতভাবেও উপকারী। এর মাধ্যমে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যা রোধ করা যায়। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল চালানো বিষয়ে সচেতনতা তৈরি করতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আয়োজন। যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং মহানগর নেতারাও। অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দেয়। আওয়ামী লীগ কোনো দলের পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও দাবি তার। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। আমরা বিদেশে আমাদের বন্ধু আছে। ভারত আমাদের 71-এর পরীক্ষিত বন্ধু। স্বার্থ বিকিয়ে দিয়ে কারো সাথে বঙ্গবন্ধুর কন্যা কোনো বন্ধুত্ব বন্ধনে আবদ্ধ। ভারতের সাথে বিএনপির রাজনীতি ভুল পথে রয়েছে বলেও মনে করেন তিনি। ভারত বিরোধিতার নামে আজকে
আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। পরে সাইকেল র্যালিতে যোগ দেন আওয়ামী লীগ নেতারা। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ফয়সাল শাহজি ও মোস্তাফিজ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। ডিবি জানিয়েছে এই দুইজন এমপি আনারের কিলিং মিশনে অংশ নেওয়া মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। এদিকে এমপি আনারের মরদেহ শনাক্তে এখনও ডিএনএ টেস্টের আবেদন করেনি কলকাতা সিআইডি। এ কারণে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের কলকাতা যাওয়ার সময়ও চূড়ান্ত হয়নি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম আসামি ঘাতক দলের 2 সদস্য ফয়সাল ও মুস্তাফিজকে 6 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দারা। সীতাকুণ্ডের পাতালকালী মন্দিরে হিন্দু পরিচয়ে আত্মগোপন করা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। বিভিন্ন পারিপার্শ্বিক সাক্ষ্য, ডিজিটাল এভিডেন্স যাদের বিরুদ্ধে আসবে তাদেরকে আমরা এনে জিজ্ঞাসাবাদ, আইনের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করব। গুরুত্বপূর্ণ ডিজিটাল এভিডেন্স থাকা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর 3টি মোবাইল ফোন উদ্ধারে ঝিনাইদহে পুকুরে অভিযান চালানো হলেও মোবাইলের সন্ধান মেলেনি। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এমপি আনারের মরদেহ শনাক্তে এখনও ডিএনএ টেস্টের আবেদন করেনি কলকাতা সিআইডি। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিএনএ নমুনা দেওয়ার জন্য কবে নাগাদ কলকাতা যাবেন সে বিষয়েও এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না গোয়েন্দা পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আগামী 30 জুন সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন প্রবেশপত্র না পেয়ে উদ্বিগ্ন জামালপুর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 96 শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। জামালপুর থেকে হাফিজ রায়হানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। শিক্ষার্থীরা 2 বছর শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করেছে। নিয়মিত বেতন ও ফি পরিশোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলআপের জন্য প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে 10 থেকে 12 হাজার টাকা নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলআপ করা হয়নি। প্রিন্সিপালের অবহেলায় সন্তানদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। পরীক্ষা দেবো, অ্যাডমিটের জন্য আসছি, শুনতেছি যে একটু সমস্যা। ছেলে মেয়ে এতে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে 1 বছরের জন্য। এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমেরই বইতে হবে। এবং এই প্রতিষ্ঠানটা যে একটা ভুয়া প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হয়ে এই ধোঁকা দিয়ে সে এই সমাজে শিক্ষার নাম দিয়ে ব্যবসা বাণিজ্য আরম্ভ করেছে। সে একটা চিটার, একটা প্রতারক, একটা বাটপার। গত 23 জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হলেও তাদের প্রবেশপত্র আসেনি বলে জানায় শিক্ষার্থীরা। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রবেশপত্র দেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা জানতে পারে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে কলেজ পর্যায়ে কোনো অনুমোদন নেই। সে কারণে তাদের রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলআপ হয়নি। আমরা টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করছি, আমাদের খালি আশ্বাস দিয়ে আইছে যে এই আজকে না কালকে না পরশু, আজকে পরীক্ষার আছে 2 দিন। আমরা আজকে আসছি, যে আসার পরে দেখতেছি যে ওই স্যার নাই, স্যারে শুনি যে এই ঘটনা, স্যারে সাসপেন্ড করছে, টেন করছে। এটা তো কাজটা ঠিক করেন, আমরা জ্ঞান আমাদের কি লাইফটা কি নষ্ট হবে? 2 বছরের লাইফ। রেজিস্ট্রেশন হয়েছে, এখন শুধু এডমিট আসা বাকি। স্যার এটা জানাইছে যে শুরু হয়ে যাব। এই ঘটনায় কলেজের পরিচালনা পর্ষদ প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে বলে জানান শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবির। সেই সাথে অভিযোগকারী শিক্ষার্থীদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন তিনি। এই ঘটনার সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এমপ্লয়ি যারা আছে কোনোভাবেই জড়িত না। এটা প্রিন্সিপাল স্যারের, আমাদের প্রিন্সিপাল স্যার রাজুল ইসলাম সেলিম স্যারের নিজস্ব ব্যক্তিগত কাজ, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। এর সাথে আমরা কোনোভাবেই ম্যানেজিং কমিটি কোনোভাবেই সম্পৃক্ত না। তবে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিম টেলিফোনে জানান সব দ্রুত ঠিক হয়ে যাবে। সৈয়দ অদিত, চ্যানেল আই।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটার থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বাড়ানো হতে পারে। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের ১ বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণে তার উত্তরসূরি বাছাইয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এবার প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন ৪ জন। প্রার্থীরা হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী ও পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেশকিয়ান। এছাড়া বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদেহ হাশেমি এবং তেহরানের মেয়র আলী রেজা জাকানি শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করেন। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। স্বাভাবিক নিয়মে ১০ ঘন্টা ভোট গ্রহণ করা হবে, তবে প্রয়োজনে ভোট গ্রহণের সময় বাড়ানো যাবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। বিশ্লেষকরা মনে করছেন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে ইরানের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র বৃহস্পতিবার জানান, শুক্রবার বিশ্বের ৯৫টি দেশে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে। মূলত ওইসব দেশে অবস্থানকারী ইরানি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এছাড়া ইরানের ভেতর ৫৯,০০০ কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পাবেন ভোটাররা। চূড়ান্ত ফলাফল আগামী ২ দিনের মধ্যে ঘোষণা করা হতে পারে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর যদি দেখা যায় কোনো প্রার্থী কমপক্ষে ৫০% বেশি ভোট পেয়ে জিততে পারেননি, তবে ফল ঘোষণার পর প্রথম শুক্রবার শীর্ষ ২ প্রার্থীর মধ্যে রান অফ রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলাচলের চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, অসময়ে এই চুক্তি বাতিল না করলে জনগণ সরকারকে ক্ষমা করবে না। তিনি বলেন, ভারত বিরোধিতা বিএনপির নয়, দেশের জনগণের ইস্যু। দেশে অকার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ভারত ক্রমাগত চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না। বিএনপি দেশে একদলীয় শাসন ভেঙে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। দর্শক, এবারে নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। টি-20 বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ক্রিকেটাররা। এবারের আসরে মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরমেন্সের পর সুপার 8-এ ভক্তদের হতাশ করেছে টাইগাররা। দেশে ফিরে তাসকিন আহমেদ জানান, ১০ বছরের ক্যারিয়ারে এমন ব্যাটিং ব্যর্থতা দেখেননি তিনি। বিস্তারিত তাফিমুল ইসলাম সুজনের রিপোর্টে। ওয়েস্ট ইন্ডিজ থেকে যুক্তরাষ্ট্র, এরপর দুবাই হয়ে ঢাকায় পৌঁছানো বাংলাদেশ দলের ক্রিকেটারদের চোখে মুখে ছিল ভ্রমণ ক্লান্তির ছাপ। সেমিফাইনালে না যেতে পারার হতাশা তো আছেই। ১.৫ মাসের দীর্ঘ সফর শেষে শুক্রবার সকালে ঢাকায় ফিরে টাইগাররা। অন্য ক্রিকেটাররা দেশে ফিরলেও দলের সঙ্গে ফিরেননি সৌম্য লিটন। তবে দলকে রেখেই একদিন আগেই দেশে ফিরেন সাকিব আল হাসান। হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে সিংহে সহ বিদেশি কোচরাও দুবাই থেকে নিজ নিজ দেশে ছুটিতে গেছেন। বিমানবন্দরে দলের পক্ষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দলের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে কথা বলেন তিনি। ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে
ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। সো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ। ব্যর্থতার পাশাপাশি ম্যাচ জয়ের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ বলে মনে করেন তাসকিন আহমেদ। বোলিং ডিপার্টমেন্ট ভালো করছে, সুপার 8-এ উঠছি সর্বপ্রথম। এবার ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পাইছি, তো মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। ভক্তদের দলের প্রতি বিশ্বাস রাখতে বললেন তাসকিন আহমেদ। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বেশি 20 দল নিয়ে গ্রুপ পর্ব, এরপর সুপার 8 ও সেমিফাইনালের লড়াই শেষে টি20 বিশ্বকাপ পেয়েছে তার সেরা 2 ফাইনালিস্ট। 29শে জুন বার্বাডোস শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ভারত। দ্বিতীয় সেমিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বিদায় করে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে টিকিট পায় টিম ইন্ডিয়া। এর আগে আফগানদের রূপকথা থামিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে সাউথ আফ্রিকা। শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময়ে রাত 8:30টায়। এবারে টি20 বিশ্বকাপে আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো দলগুলোর পারফরমেন্সে মুগ্ধ হলেও 2 দশক ধরে টেস্ট খেলা বাংলাদেশের পারফরমেন্সে হতাশ স্বর্ণযুগের ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্লাইভ হিউবার্ট লয়েড। 1975 ও 79-তে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক লয়েড মনে করেন, শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে বেশি খেললে নবীন দলের ক্রিকেটারদের টেকনিকের উন্নতি হবে। বার্বাডোস থেকে আরও জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। নিজের জন্মভূমি গায়ানায় টি20 বিশ্বকাপের ভারত ইংল্যান্ডের সেমিফাইনাল বার্বাডোসের রস ইউনিভার্সিটি কনভেনশন হলে আইসিসির অস্থায়ী মিডিয়া সেন্টারে বসে দেখলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ক্লাইভ লয়েড। মিডিয়া ও ক্রিকেট নিয়ে একটি সেশনে যোগ দিতে এসেছিলেন ক্যারিবীয় ক্রিকেটের স্বর্ণযুগের রবার্টস, রিচার্ডস, গ্রিনিজের মতো ক্রিকেট নক্ষত্রদের ক্যাপ্টেন। ক্রিকেট দুনিয়ায় বিগ ক্যাট নামে পরিচিত 79 বছরের লয়েড এবারের আসরে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে জানিয়েছেন নিজের মতামত। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দৃঢ় পদক্ষেপে এসেছিল, তবে 20 বছরের টেস্ট খেলার অভিজ্ঞতায় পুষ্ট বাংলাদেশ এবার টি20 বিশ্বকাপে ভালো করতে পারেনি। তাদের কাছে আরও ভালো ফলাফল আশা করেছিলাম। তাদের বেশি করে ম্যাচ খেলতে হবে। 2 টেস্টেও সিরিজ নয়, 5 টেস্টের সিরিজ খেলতে হবে। 12,000 মাইল ভ্রমণ করে ওয়েস্ট ইন্ডিজে এসে 2 টেস্টের সিরিজ খেলা বোকামি। আমার মনে হয় সব দলগুলোর উচিত একসাথে বসে আন্তর্জাতিক সূচি চূড়ান্ত করা, যেখানে সবার কাছে বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে। বাংলাদেশ নিয়ে কণ্ঠে হতাশা জ্বললেও আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মতো নবীন দলগুলোর পারফরমেন্সে আশাবাদী লয়েড। জানালেন, প্রচুর লম্বা ইনিংসের ম্যাচ খেললে টেকনিকের উন্নতি হয়। সব দেশ সবার সাথে বেশি করে ম্যাচ খেললে সামগ্রিকভাবে এগিয়ে যাবে ক্রিকেট। এবারে বিশ্বকাপে আফগানিস্তান, যুক্তরাষ্ট্রের মতো দলগুলো ভালো খেলছে। ক্রিকেটের উন্নতি চাইলে এসব সম্ভাবনাময় দলকে বেশি করে ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। আফগানিস্তান মাত্র 20 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে এতটা এগিয়েছে। শক্তিশালী ম্যাচগুলোর সাথে বেশি খেলার সুযোগ পেলে আরও আগাবে। এসব দলগুলোর জন্য বেশি টেস্ট এবং ওয়ানডে খেলার ব্যবস্থা করতে হবে। আমার কাছে টেস্ট হলো আসল ক্রিকেট। টেস্ট ম্যাচ হলো যোগ্যতা প্রমাণের আসল পরীক্ষা। টি20 ক্রিকেট হলো প্রদর্শনী। পরীক্ষা ও প্রদর্শনীর মধ্যে পার্থক্যটা বোঝা জরুরি। এবারে আসলে উইকেট নিয়ে ওঠা সমালোচনার সাথে একমত ক্রিকেটার হিসেবে অবসর নেওয়ার পর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে খ্যাতি কুড়ানো লয়েড। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পুনরুত্থানের আশাবাদী গায়ানা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাওয়া লয়েড। এবারে টি20 বিশ্বকাপে ক্রিকেট নিয়ে সবারই কম বেশি অভিযোগ ছিল। স্লো উইকেটের রান ওঠেনি, দর্শক হতাশ হয়েছে, আমি নিজেও হতাশ। উইকেট তৈরিতে যত্ন নেওয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল আবারও উঠে দাঁড়িয়েছে। মাঝে কিছুটা পিছিয়ে পড়েছিল, সেই বিপর্যয় কাটানো গেছে। আমাদের এখানকার জনগোষ্ঠী আবারও ক্রিকেটের প্রতি আগ্রহী হয়েছে। আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবারও শীর্ষে উঠবে। হাজারো ক্রিকেট ভক্তের ভালোবাসায় সিক্ত ক্লাইভ লয়েডের কাছে সেরা সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। এই যুগে ভারতের বিরাট কোহলির খেলায় মুগ্ধ তিনি। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, বার্বাডোস, ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, নিউকিয়ার প্যাভিলিয়নে টি20 বিশ্বকাপের আপডেট জানাতে যাব নিউজ রুমে থাকা রাহুল রায়ের কাছে। রাহুল,
টি-20 বিশ্বকাপ নিয়ে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। আমাদের আগের যে সংবাদগুলোতে আসলে এই বিশ্বকাপের যে আপডেট, যে খবর, সেগুলোতে একটি ধারণা পাওয়া গেছে। আসলে প্রথমবারের মতো 20 দল নিয়ে টি-20 টুর্নামেন্ট হচ্ছে এবং আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে। আগামীকালই এই আসরের পর্দা নামছে, অবশেষে সেই কাঙ্ক্ষিত ফাইনাল অনুষ্ঠিত হবে ভারত এবং সাউথ আফ্রিকা। ভারত কিন্তু পুরো টুর্নামেন্টে দুর্দান্ত, টুর্নামেন্ট আগে থেকে বলা হচ্ছিল যে অনেক শক্তিশালী দল এবং সেটি এখন পর্যন্ত প্রমাণ করে তারা ফাইনালে এসেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা ফেভারিট ছিল এবং সাউথ আফ্রিকার জন্য যেটি আসলে সুখকর সেটি হচ্ছে যে তারা প্রথমবারের মতো ফাইনাল খেলছে। আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে তারা এর আগে ওয়ানডে বিশ্বকাপে 5টি সেমিফাইনাল খেলেছে, টি-20তে 2টি সেমিফাইনাল খেলেছে, কিন্তু কোনোবারই তারা ফাইনালে পৌঁছতে পারেনি। সেই সাউথ আফ্রিকা এবার ফাইনালে। অন্যদিকে আমরা যেটি দেখেছি, দুটো সেমিফাইনালে একটিও কিন্তু একদমই জমেনি। আমরা দেখেছি যে 55 রানে অল আউট হয়ে গিয়েছিল আফগানিস্তান সাউথ আফ্রিকার বিপক্ষে এবং গত রাতেও কিন্তু প্রায় একই অবস্থা দেখেছি আমরা। 171 রান করেছিল ভারত, সেখানে 103 রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড এবং 68 রানের টি-20 হিসেবে 68 রান আসলে বড় ব্যবধানেই ইংল্যান্ড পরাজিত হয়। এখন দর্শকদের প্রত্যাশা আসলে একটি ভালো ফাইনাল হোক। যেমন ভারত 2007-এ টি-20 বিশ্বকাপ জিতেছিল, 2011-তে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল, সেটি তাদের শেষ শিরোপা। তারা একদম মুখিয়ে আছে, ক্ষুধার্ত। আবার অন্যদিকে সাউথ আফ্রিকা প্রথম বিশ্বকাপ শিরোপা জেতার জন্য তারাও মুখিয়ে আছে, একটি ইতিহাস রচনা করার জন্য। তো আমি ছোট্ট করে আরেকটি তথ্য দেবো যে আজকে কিন্তু বাংলাদেশ দল ফিরেছেন এবং তাসকিন কি বলছিলেন সেটি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এবং তিনি একদম অকপটে স্বীকার করেছেন যে তার এই ক্যারিয়ারে কখনো এমন ব্যাটিং ব্যর্থতা দেখেনি। তিনি যেটি আশা করেছেন যে নিশ্চয়ই এই ব্যাটিং ব্যর্থতা এবং কিভাবে ব্যাটিংটাকে আরও ভালো করা যায় সেটি খুঁজে বের করে সেই ব্যবস্থা নেওয়া হবে। আমরাও এবং ক্রিকেট প্রেমীরাও আসলে প্রত্যাশা যে আসলে যাই হোক বাংলাদেশ ক্রিকেট টিম আরও ভালো করবে এবং তার জন্য আসলে বোর্ড যা যা করার তা করবে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ রাহুল। দর্শক, এবারে বিরতি এবং নিউ ইয়র্ক প্রবাসীদের কাছে পরিচিত বাংলা বইয়ের প্রতিষ্ঠান মুক্তধারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সময় 26শে জুন বুধবার রাত 11:15টায় একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে 74 স্ট্রিটের রেস্টুরেন্ট সহ আশেপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে দ্বিতীয়বার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হল মুক্তধারা। বাসায় পৌঁছার কিছুক্ষণের মধ্যে আমার এক ছোট ভাই ফোন করে বলল যে আগুন জ্বলছে মুক্তধারায়। কেন এই মুক্তধারা শুধুমাত্র একটি বইয়ের দোকান না, এটার মধ্যে এমন কিছু সংগ্রহ আছে, হ্যাঁ, যে সংগ্রহগুলা দুর্লভ সংগ্রহ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এমন আর্কাইভ ভ্যালুর বই আছে, সেই বইগুলা ডিস্ট্রয় হয়ে গেছে অনেক। এবারে জয় বানানো ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা এবং 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেট ও 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা হয়েছে। সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে 18টি আলোচ্য সূচিতে অনুষ্ঠিত সভায় আগামী অর্থ বছরে নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতকরণ, উন্নয়ন ও সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালীকরণে প্রস্তাবিত বাজেট প্রণয়ন কার্যক্রম শুরু হয়। সভায় মেয়র AHM খায়রুজ্জামান লিটন বলেন, নাগরিক সুবিধা সেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে অর্থের প্রয়োজন। কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করে রাজশাহী মহানগরীকে আরও এগিয়ে নেওয়া হবে। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালে মোহাম্মদ নূর ই সাইদ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন ও অন্যরা। নতুন অ্যাসেসমেন্ট আমাদের সম্পূর্ণ কর কার্যকরণ বিষয়ের মধ্যে কোনো সামনে এসেছে। তো এই বিষয়টি নিয়ে আজকে একটা বিশেষ সাধারণ সভা আছে। সেই বিশেষ সাধারণ সভাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা
কতটুকু কি পথ ধার্য করব সেটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা ঠিক করব। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমন্বিত পদ্ধতিতে আউশ ধান আবাদ করছেন কৃষক। বোরো আমনের মাঝামাঝি সময়ে অনেক জমিতে এ জাতের ধান আবাদ হয়ে থাকে। বোরো ধান আবাদের পর আমন চাষ হয় না এমন পতিত জমিতেও আউশ ধান চাষ করছেন এ অঞ্চলের কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বোরো আমন ধান আবাদের মাঝামাঝি সময়ে পতিত পড়ে থাকা অনেক জমি এখন আউশ ধান চাষের আওতায় এসেছে। এতে এ অঞ্চলে 2 ফসলি জমি 3 ফসলিতে পরিণত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার খলসি চাঁদপুরের পৌরসভা ব্লকে প্রায় 45 জন কৃষক সমন্বিত পদ্ধতিতে 60 বিঘা জমিতে আউশ ধান চাষ করেছেন। সমন্বিত আবাদে বেশি লাভবান হওয়ার আশা তাদের। লাভবান তো বেশি হওয়ার কথা চললাম আউশটা ভালো আবাদ হচ্ছে, আপনার প্রশাসন যে কাজ করতেছি সবকিছু আপনাদের এই কাছে। হঠাৎ মনে করেন যে এই আউশ আবাদটা করলে আমরা লাভবান হব মানে বন্যা আসার আগে আমরা আশা করি যে আমনটা এই আউশটা পাবো। বিএসের মাধ্যম দিয়ে এই আবাদটা আমরা এই প্রজেক্টটা এখানে পাচ্ছি ইনশাল্লাহ। এই ধান করার পরে জমিগুলো পতিত পড়ে থাকতো, এই জমিগুলোতে আউশ আবাদ করার কারণে মনে করেন যে আমরা লাভবান হব। তারপরে আউশ আবাদ করলে বন্যা কবলিত এলাকা আমন হয় না, এই কারণে আউশের আবাদ আমরা চাষ করতেছি। এবারই প্রথম এই অঞ্চলে অপেক্ষাকৃত নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আউশ ধান আবাদ হয়েছে। বৃধান 42, 43, 48 সহ নতুন নতুন উন্নত জাত আসায় ধান আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের। আউশ ধানটা আসলে 100 থেকে 120 দিনের ভিতর কৃষক ঘরে পায়। এই আউশ আবাদ করতে হলে সার এবং বীজ এটা কম লাগে, এটা সম্পূর্ণ হলে পানি নির্ভর অর্থাৎ বৃষ্টি নির্ভর একটি আবাদ। স্থানীয় জাতের চেয়ে উপসির নতুন জাতের ধানের ফলন অনেক বেশি, বন্যার ঝুঁকিও কম আর বৃষ্টির পানিতে আবাদ হওয়ায় সেচ খরচও কম লাগে। চলতি বছর 18,500 হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, যা থেকে 61,572 মেট্রিক টন চাল উৎপাদন হবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার গাছে গাছে বসানো হয়েছে দুর্যোগ সহনশীল পাখির বাসা। এমন উদ্যোগ হুমকিতে থাকা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। রৌফ জালালের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। এতে শুধু মানুষ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় পরিবেশের বন্ধু পাখি রক্ষায় উপজেলা চত্বরের গাছের ডালে ডালে বেঁধে দেওয়া হয়েছে দুর্যোগ সহনশীল পাখির বাসা। আশ্রয়হীন পাখিগুলো সেখানে বসবাস করবে। এই পাখির বাসার পাশাপাশি যদি গাছও লাগান যায় তাহলে আরো সেই গাছে গাছে পাখির বাসা করবে। পাখিদের থাকার জন্য গাছে গাছে বাসা তৈরি করে দিচ্ছে, যে তৈরি করে দিতে পারে। হ্যাঁ, তার মনটা আসলে অনেক সুন্দর। প্রতিকূল পরিবেশ যখন সৃষ্টি হয় তখন তারা যে থাকার জায়গা পায় না, এজন্য কৃত্রিম ভাবে যে তাদের একটা আশ্রয়ের জন্য বাসা করে দেওয়া, এটা খুবই ভালো একটা উদ্যোগ। ইউনূস সাহেব উনি প্রকৃতির বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা করেন এবং উনি সার্বিকভাবেই শেরপুরের উন্নয়ন সহ এগুলো আল্লাহ সৃষ্টি জীবজন্তু সবাইকে নিয়ে তার মনোভাব খুব ভালো। পাখির আনাগোনা আর কিচিরমিচিরে মুখর পরিবেশ ও প্রকৃতি গড়ে তুলতেই এমন উদ্যোগ। যখন কোনো দুর্যোগ হয়, ঝড় বৃষ্টি হয়, তখন কিন্তু মানুষের পাশাপাশি তখন কিন্তু পাখি, পশু পাখি সকল প্রাণীর কিন্তু আসলে খুব কষ্ট হয়ে যায়। তখন থেকে আমাদের মাথায় এই জিনিসটা আসে। আমাদের সাথে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারাও আমাদের সাথে কাজ করে। আমরা একটা ডিজাস্টার রেজিলিয়েন্ট বার্ড নেস্ট অথবা দুর্যোগ সহনশীল পাখির বাসা তৈরি করেছি। আমরা মনে করছি যে ঝড় বৃষ্টিতে যে পরিমাণ পাখির বাসা ভেঙে যায়, পাখি নিচে পড়ে মারা যায় ঝড় বৃষ্টিতে, সেটি আগামীতে হয়তো আর হবে না। জীববৈচিত্র্য রক্ষায় সারা দেশে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।